একুশের চেতনায় দেশ গড়ায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। 21 গুণীজনক সম্মাননা। ৭১-এর ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত বলছে বিএনপিও। আন্তর্জাতিক চাপের মুখে নতুন কৌশল মন্তব্য আওয়ামী লীগের। রাজধানীর বছিলায় আমিন মোমিন হাউজিং সহ ৪৯টি স্থাপনা উচ্ছেদ, বুড়িগঙ্গা দখলকারীদের শাস্তির আওতায় আনার পরামর্শ। এবং আত্মসমর্পণ মাদক নির্মূলের সঠিক প্রক্রিয়া নয় বলছেন বিশিষ্টজনেরা। সীমান্ত সিল করে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রয়াসের উপর গুরুত্বারোপ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহার রফি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। একুশের চেতনায় ভাষার মর্যাদা রক্ষা ও দেশ গড়তে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২১ শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে চলতে হয়। বাঙালি জাতি আর কারো কাছে মাথা নিচু করবে না। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে নানা ক্ষেত্রে অবদানের জন্য ২১ বিশিষ্ট নাগরিকের কাছে ২১শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। ২০১৯ সালের ২১শে পদকে ভূষিত করা হলো। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য ধরে রেখে বাঙালির অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন এমন ২১ বিশিষ্ট নাগরিকের হাতে এবার ২১শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন মরণোত্তর, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ার ইসলাম, সঙ্গীতে সুবীর নন্দী, আজম খান মরণোত্তর ও খায়রুল আনাম শাকিল, অভিনয়ে লাকি ইনাম, সুবর্ণা মুস্তফা ও লিয়াকত আলী লাকি, মুক্তিযুদ্ধে খিতীন্দ্র চন্দ্র বৈশ্য, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশঙ্কর জলদাস ২১শে পদক পান। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলন সহ জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন। বাংলাদেশের মানুষের যা কিছু অর্জন, সে অর্জনটা কিন্তু সবসময় আওয়ামী লীগে এনে দিয়েছে। এরপর জাতির পিতা ৬ দফা দিলেন, ১৭ নির্বাচনে বিজয়, ৭১ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন এবং সরকার গঠন। প্রথম সংবিধান তিনি আমাদের দিলেন জাতির পিতা। ৭৫ ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। বাংলাদেশের অগ্রযাত্রা শুধু ব্যাহতই হয়নি, স্বাধীনতা পরাজিত শক্তি, যুদ্ধ অপরাধী এবং যে সমস্ত দল নিষিদ্ধ তারাই হয়ে গেল ক্ষমতার অধিষ্ঠিত। বাংলাদেশ আবার পিছিয়ে গেল। ২১এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে যা অর্জন করেছি তার সুফলটা যেন আমাদের আগামী প্রজন্ম ভোগ করতে পারে, তার জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই আমরা চাই। আজকে যারা ২১শে পদক পেয়েছেন আমাদের গুণীজন, তারা স্ব স্ব ক্ষেত্রে কীর্তিমান, তাদের বিশাল অবদান রয়েছে। সেই অবদানের কথা সবসময় আমরা স্মরণ করি এবং আমি মনে করি যে আমাদের আগামী দিনে প্রজন্মও তাদের অনুসরণ করে নিজেদেরকেই গড়ে তুলবে। আমরা বাঙালি জাতি, বাংলা আমাদের দেশ, বাংলা আমাদের ভাষা। জাতিপিতার কথা বারবার বলেছেন, আর সেই দেশকে আমরা গড়ে তুলতে চাই। বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে যেন বাংলাদেশ অধিষ্ঠিত হয়। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে গড়তে সবাইকে সরকারের পাশে থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়ত খান, RTV, ঢাকা। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সব প্রস্তুতি শেষ। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করবেন। এরই মধ্যে নিরাপত্তা প্রস্তুতি শেষ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব। কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে রাজধানীতে দায়িত্ব পালন করবেন ১৬,০০০ পুলিশ সদস্য। এছাড়া র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
নির্দেশনা অনুযায়ী ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ নাগরিকদের পলাশী মোড় হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও চানখারপুল হয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়। 9 বছরেও কোনো ভাষা বিজ্ঞানী পায়নি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বাংলাদেশের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা কর্মসূচি নামে 10 খণ্ডের একটি গবেষণা শেষ হলেও প্রকাশ হয়েছে কেবল একটি খণ্ড। বিশেষায়িত জনবলের অভাবে গবেষণা প্রতিষ্ঠানটি পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে জানালেন এর মহাপরিচালক। তাই চাইলেও নতুন গবেষণায় হাত দেওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কতটা এগিয়েছে? ভাষার মাসে সে প্রশ্নের উত্তর খুঁজেছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। ভাষাকে বলা হয় বিশ্বকে দেখার ও জানার একটা জানালা। এসব জানালা দিয়ে বিশ্বকে দেখার পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে জানাতে এবং মাতৃভাষা গবেষণা ও সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে 2001 সালের মার্চে রাজধানীর সেগুনবাগিচায় যাত্রা শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। যদিও ভাষা নিয়ে কাজ শুরু হয় তার 9 বছর পর, তবে 19টি বছর চলে গেলেও 12তলা ভবনের কাজ শেষ হয়নি। যেমন তেমনি কোনো ভাষা বিজ্ঞানীকেও নিয়োগ দেয়া সম্ভব হয়নি। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগত অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটি 2013 সালে একটি সমীক্ষা কর্মসূচি শুরু করে, যা শেষ হয় 16-তে। তারপরও তা পুরোপুরি প্রকাশ হয়নি। ওইখানে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার আছে, বাংলা ক্যারেক্টার, ইংরেজি ক্যারেক্টার এবং আইপিএ আছে, অনেক ধরনের ডায়াগ্রাম আছে, অনেক ধরনের টেবল আছে। অর্থাৎ এই পাণ্ডুলিপি তৈরি করা একটা বিরাট চ্যালেঞ্জ। এর জন্য যে রিসোর্স দরকার এই প্রতিষ্ঠানে তার অভাব আছে। বিভিন্ন ভাষার উপাদান ডাটাবেজে সংরক্ষণ, বিলুপ্ত বা বিলুপ্ত হতে যাচ্ছে এমন ভাষাগুলোকে দৃশ্যমান করতে অডিও ভিজুয়াল পদ্ধতিতে ধরে রাখার জন্য আছে আধুনিক গবেষণাগার। তবে ভাষা বিজ্ঞানীর অভাবে তাও অব্যবহৃত রয়ে গেছে। আমি শুধু ভাষাটা শুনলেই যে আমি ধ্বনিটা বুঝতে পারবো এমন নয়, কিন্তু তার জন্য গবেষণার প্রয়োজন হয়। সাউন্ডগুলোকে আলাদা করার জন্য, সেপারেট করার জন্য, সেটার জন্য এটা প্রয়োজন হয়। এটা একেবারে একটা রিকোয়ারমেন্ট, এটা মাস্ট লাগবে, অবশ্যই লাগবে। তো সেটা আমরা যখন এই ডকুমেন্টেশন আমরা শুরু করেছি, সেই ডকুমেন্টেশনে আমাদের এটা ভীষণভাবে এটা কাজে লাগবে। ইনস্টিটিউটের গবেষণায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত সংখ্যা, তাদের ভাষার কথক রূপ থেকে লেখনী এবং প্রমাণীকরণের কাজ চলছে। এসবের বেশিরভাগের জন্যই নির্ভর করতে হচ্ছে আউটসোর্সিং এর উপর। ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশনের জন্য যে সমস্ত সায়েন্স টেকনোলজির জ্ঞান ব্যবহার করতে হয়, আমাদের স্টাফদের সেরকম ভাবে যদি নিয়োগ দিই, তাদেরকে যদি আমরা ওই সমস্ত সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি, তারা প্রশিক্ষণ গ্রহণ করে আসতে পারবেন। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে বাংলার প্রসার এবং আন্তর্জাতিক গবেষণার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়ার কথা জানালেন তিনি। আমাদের যদি বিভিন্ন এমবাসিতে কিংবা বিভিন্ন দেশে যদি কেন্দ্র হয়, বাংলা শিখবে এবং ভালো করলে তাদের আমরা যদি স্কলারশিপের ব্যবস্থা করতে পারি গভর্নমেন্টের মাধ্যমে, তাহলে তারা বাংলা ভাষার কাজ করার জন্য আমাদের দেশে আসবে। বললেন, প্রচারের অভাবে ইনস্টিটিউটের ভাষা জাদুঘর ও লিখন আর্কাইভ সহ অন্যান্য অনেক কিছু অজানা রয়েছে। তবে সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানালেন ইনস্টিটিউটের মহাপরিচালক। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। ৭১-এর স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টিকে দেশি ও আন্তর্জাতিক চাপের মুখে নতুন কৌশল বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের দায়ে সংগঠনটির বিচার হবে। আরও জানাচ্ছেন এতেরামুল হক। স্বাধীনতা বিরোধী অবস্থান ও যুদ্ধ অপরাধীদের জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্প্রতি দলটির কয়েকজন নেতা এই ইস্যুতে পদত্যাগও করেন। এ নিয়ে আজ মুখ খুললেন জামায়াতের দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপি নেতা নজরুল ইসলাম খান। স্বাধীনতা বিরোধী যারা কাজ করেছে আমরা নিশ্চয়ই তাদের শাস্তি চাই, আমরা নিশ্চয়ই তাদের বিচার চাই, সবই চাই। কিন্তু স্বাধীনতার সুবর্ণ ফসল যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যারা হত্যা করেছে তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। আমরা তো মনে করি আর কি, যারাই অপরাধ করবে তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। ক্ষমা চাওয়ার প্রসঙ্গটিকে জামায়াতের রাজনৈতিক কূটকৌশল বলে সন্দেহ আওয়ামী লীগের। তথ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, ক্ষমা চাইলেও ৭১-এর মানবতা বিরোধী অপরাধ থেকে দায় মুক্তি পাবে না দলটি। জামাত ইসলামী দলগতভাবে ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধে বিরোধিতা করা, গণহত্যা, অগ্নিসংযোগ,
নারী নির্যাতন থেকে দায় মুক্তি পেতে পারে না। রাজনৈতিক জোট গঠন করা, সাথে নিয়ে সরকার গঠন করা, এই জন্য বিএনপিও একই অপরাধে অপরাধী, সুতরাং বিএনপিও দায় মুক্তি পেতে পারে না। স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে পুনর্বাসনের জন্য বিএনপিকেও ক্ষমা চাওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত। এহতেরামুল হক, RTV, ঢাকা। অজ্ঞাত ফোন পেয়ে রাজধানীর বছিলায় আমিন মোমিন হাউজিং কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধের 24 ঘন্টার মধ্যে তা উচ্ছেদ করল BIWTA। হাউজিং কোম্পানিটি নদীর 12 একরের বেশি জমি ভরাট করে দখল করায় জরিমানা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুড়িগঙ্গা নদীর 2 তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের 12তম দিনে 49টি অবৈধ স্থাপনা সহ মোট 1700 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শাহাবুদ্দিন সাহেবের রিপোর্ট। রাজধানীর বছিলায় আমিন মোমিন হাউজিং প্রতিষ্ঠানের দখল করা নদীর বিশাল এলাকা উদ্ধারে সকাল থেকে অভিযানে নামে BIWTA। নদীর পুরো একটি চ্যানেল মাটি ভরাট করে দখল, অবকাঠামো নির্মাণ ও বিক্রি করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা যে ভরাট করেছে এখানে তো সরকারের বিপুল পরিমাণ খরচ লাগবে সেটা স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে নিতে, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনের সুনির্দিষ্ট ব্যবস্থা আছে। গতকাল যুগ্ম পরিচালক KM আরিফউদ্দিনকে সদর দপ্তরে তলব করায় অভিযানের গতি কমে এলেও আজ নতুন উদ্যমে অভিযান চালানো হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, BIWTA এর পরিচালক এবং যুগ্ম পরিচালক আরিফ সহ অন্যান্য কর্মকর্তারা দিনভর উপস্থিত ছিলেন। এদিন মোট 49টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের 12 দিনে সব মিলে 1700 এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে BIWTA। ঢাকার 2 সিটির নির্বাচনের পর রাজধানীর চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হতে পারে বলে জানায় BIWTA। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ প্রক্রিয়াকে মাদক নির্মূলের সঠিক প্রয়াস হিসেবে দেখছেন না সেখানকার বিশিষ্টজনরা। তাদের মতে আত্মসমর্পণ নয়, সীমান্ত সিল করে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রয়াসই মাদক নির্মূল করতে পারবে। তবে আত্মসমর্পণকে স্বাগত জানিয়েছেন অনেক সাধারণ মানুষ। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্য ছবিতে অভি ইসলামের রিপোর্ট। ইয়াবার বিরুদ্ধে সরকারের কঠোর দমন নীতি আর সাম্প্রতিক সময়ে একের পর এক ক্রসফায়ারের ঘটনার পর কক্সবাজারের ইয়াবা কারবারিরা আত্মসমর্পণের পথ বেছে নেয়। গত 16 ফেব্রুয়ারি 102 ইয়াবা কারবারি সরকারের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের এই ঘটনাকে মাইল ফলক হিসেবে দেখা হলেও কক্সবাজারের সচেতন মহল মনে করছে এটি ফলপ্রসূ পদক্ষেপ নয়। তাদের মতে সীমান্ত সিল করা ছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান সফল হবে না। স্বাগত জানাতে পারছি না, কারণ এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ইয়াবা ব্যবসায়ীরা আরো উৎসাহিত হবে। তারা মনে করে অপরাধ করিয়ে পার পাওয়া যায়। সামাজিক আন্দোলন ছাড়া ইয়াবা দমন সম্ভব নয় বলে মানছেন কক্সবাজারের পুলিশ কর্মকর্তারাও। আমরা আশাবাদী যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহ সামাজিক আন্দোলন ছাড়া ইয়াবা বন্ধ করা যাবে না। সকলের সহযোগিতায় কক্সবাজারকে তথা বাংলাদেশকে ইয়াবা মুক্ত করতে চাই। তবে কক্সবাজারের সাধারণ মানুষ বিষয়টিকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন। যদিও বাকি প্রভাবশালী ইয়াবা কারবারিদের ক্ষেত্রে কি হবে তা নিয়ে আছে নানান প্রশ্ন। ট্যাকেল দেওয়ার পরেও সীমান্ত থেকে যেভাবে পাচার হচ্ছে, এগুলি পাচার করা যদি গোড়া থেকে বন্ধ করে তাহলে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সীমান্তে বর্ডার দিয়ে মাদক কিভাবে ঢুকে, এটা প্রশাসনের আরো নজরদারি বাড়ানো উচিত। লোক দেখানো আয়োজন না করে রাষ্ট্র ও সরকার ইয়াবা নির্মূলে আন্তরিক হবে এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। অভি ইসলাম, RTV। বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের আদালত কক্ষে উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সারা বিশ্বে এ বিষয়টি এখন চর্চা করা হয় বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF কক্ষের আধুনিকায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। কক্ষের উদ্বোধন শেষে প্রধান বিচারপতি ফোরামের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। LRF এর বার্ষিক প্রকাশনারও মোড়ক উন্মোচন করেন সৈয়দ মাহমুদ হোসেন।
এটা এখন ইন্টারন্যাশনালি এটা এস্টাবলিশড যে আপনার সাংবাদিক যারা সংবাদপত্র সংবাদ মাধ্যমে জড়িত ওনাদেরকে কোর্ট অঙ্গনে এবং কোর্ট রুমে প্রবেশাধিকার ওনাদের নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সির জন্য। ডাকসু নির্বাচনের ফর্ম বিতরণের দ্বিতীয় দিনেও ছাত্রলীগ, ছাত্রদল ও বাম কোনো ছাত্র সংগঠন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেনি। এখনও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার জন্য অপেক্ষায় ছাত্রলীগ নেতারা। আর 7 দফা দাবি নিয়ে এখনও অনড় ছাত্রদল। তাদের আশা কেন্দ্র হলের বাইরে করা, নির্বাচন পিছিয়ে দেয়া ও নির্বাচন কমিশন পুনর্গঠন সহ তাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেবে। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। সকাল 10:30টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে আওয়ামী লীগের 43 সংসদ সদস্য শপথ নেন। এরপর জাতীয় পার্টির সংসদ সদস্য, পরে ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন শপথ নেন। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ে স্বাক্ষর খাতায় সই করে আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রম শুরু করেন। আজ শপথ নিলেন মোট 49 জন নারী সংসদ সদস্য। বিএনপির এমপিরা এখনও শপথ না নেয় তাদের জন্য নির্ধারিত একটি আসন এখনও শূন্য রয়েছে। চতুর্থ ধাপে 122টি উপজেলায় ভোট 21 মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 4 মার্চ, যাচাই বাছাই 6 মার্চ, প্রত্যাহারের শেষ দিন 13 মার্চ। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ এই তফসিল ঘোষণা করেন। এই সময় তিনি জানান 16টি জেলার সদরের কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হবে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছেন সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কারিন কিডনেসেল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা বৈঠক করেন। এ সময় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা করেন তারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য দেখা করার কথা আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সম্ভাবনার আরও কাছে চলে গেল পদ্মা সেতু, বসল 8ম স্প্যানটি। সকালে ক্রেনে করে 150 মিটার দীর্ঘ স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে বসানো হয়। স্প্যানটি বসায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দৃশ্যমান হল টানা 1050 মিটার। অভি ইসলামের রিপোর্ট। বুধবার সকালে একটি ক্রেন দিয়ে জাজিরা প্রান্তে নিয়ে আসা হয় 150 মিটার লম্বা স্প্যানটি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কাজে বিঘ্ন ঘটায় স্প্যানটি বসাতে সময় লাগে বেশি। সেতু প্রকল্পের পরিচালক জানান, জাজিরা প্রান্তে সেতুর 35 ও 36 নম্বর পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি। এদিকে সেতুর কাজ এগিয়ে যাওয়ায় উচ্ছ্বাসিত দুই নদী পারের মানুষ। ফরিদপুর থেকে এই সহজেই আমরা ঢাকা যেতে পারবো এবং আমাদের দাবি খুব শীঘ্রই এটা হলে ভালো হয়। আজকে 8ম স্পেন বসতেছে, যেটা দেখে অনেক ভালো লাগলো। তো কাজটা আরেকটু দ্রুত হলে আমাদের জন্য ভালো হবে 21টা জেলার দিকে। পদ্মা সেতুকে জাজিরা ও মাওয়া দুই প্রান্তে ভাগ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে মাওয়া প্রান্তে একটি ও জাজিরা প্রান্তে 6টি স্প্যান বসানো হয়েছিল। এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তে স্প্যানের সংখ্যা এখন 7টি এবং পুরো সেতুতে স্প্যানের সংখ্যা 8টি। শুধু জাজিরা প্রান্তে 7টি স্প্যানের উপর ভর করে সেতুর একটানা 1050 মিটার এখন দৃশ্যমান। অভি ইসলাম, টিভি। অমর একুশে গ্রন্থমেলার 20তম দিন আজ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মায়দুর রহমান রুবেল, আন্তর্জাতিক ভাষা দিবসের আগের দিন বইমেলার চিত্র কেমন দেখছেন? সাদিয়া, অমর একুশে বইমেলার আজকে 20তম দিন। আগামীকাল 21শে ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে 21শে বইমেলার আসলে বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আগামীকাল সকাল থেকে 21শে ফেব্রুয়ারির বইমেলা শুরু হবে এবং রাত অবধি চলবে। তবে আজকে 20তম দিনে আমরা জানতে পেরেছি প্রায় 150 নতুন বই 21শে বইমেলা উপলক্ষে নতুন বই প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে প্রতিদিনের মতো আজকেও প্রায় বেশিরভাগই কবিতার বই, তারপর গল্প এবং উপন্যাস, তারপর মুক্তিযুদ্ধ অনুবাদ সহ অন্যান্য গবেষণার বই রয়েছে।
তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 2000 ছুঁই নতুন বই বাজারে চলে এসেছে এবং আজকের দিনে বইমেলায় পাঠকদের উপস্থিতি কিছুটা কম, তবে আগামীকাল সে পাঠকের উপস্থিতি আসলে উপচে পড়া ভিড় হবে এমনটাই প্রত্যাশা পাঠক, লেখক এবং প্রকাশকদের। তবে আজকে যে পরিমাণ পাঠকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সে পরিমাণ আসলে অন্যান্য দিনের তুলনায় কম, যেহেতু এখন বইমেলার শেষের দিকে এবং বিদায়ের সুর বাজতে শুরু করেছে, ভাঙনের সুর বইমেলায়। সেই ক্ষেত্রে এখন জমজমাটি বইমেলা চলছে এবং বইমেলায় আমরা দেখতে পেরেছি যে লেখক এবং প্রকাশকদের যে মিলন মেলা, সেখানে আসলে পাঠকরা সামনে থেকে লেখকদের দেখতে পায় এবং লেখকদের কাছ থেকে অটোগ্রাফ সহ বই সংগ্রহ করতে পারে। আমরা দেখতে পেয়েছি যে সিনিয়র লেখকদের পাশাপাশি নবীন এবং তরুণ লেখকদের উপস্থিতিও বেড়েছে এবং প্রচুর নতুন লেখকের সংখ্যা বেড়েছে। তবে মানসম্মত বইয়ের বিপরীতে মানহীন বইয়ের সংখ্যা বেশি বলে মনে করছেন পাঠকরা। তবে যারা প্রতিনিয়ত বই লিখছেন, এত বই না লিখে মানের ব্যাপারে মান নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করার জন্য পাঠক এবং সচেতন মহলের প্রত্যাশা। তবে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিষয়গুলি আসলে দেখার কেউ নেই, যেহেতু সেই ক্ষেত্রে মানহীন বইগুলি আসলে প্রকাশ হয়ে যায় এবং প্রকাশকদের যে বক্তব্য, তারা বলছেন যে আমাদের দেশে আসলে মেলাকে কেন্দ্র করে বই প্রকাশিত হয়, যার কারণে আসলে মান রক্ষা করা কঠিন হয়ে যায়। যদি সারা বছরই বই প্রকাশিত হতো সেই ক্ষেত্রে মানের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হতো। এবং আমরা দেখতে পেয়েছি যে ভাষা, আজকে যেহেতু আগামীকাল 21শে ফেব্রুয়ারি ভাষার দিবস, সেই ক্ষেত্রে ভাষার বইয়ের তুলনা আসলে আনুপাতিক খুবই কম এবং আমরা বেশিরভাগ প্রকাশনীতে দেখতে পেয়েছি ভাষার নিয়ে কোনো গবেষণাও নেই তেমন কোনো উল্লেখযোগ্য বই। এই ছিল আমার কাছ থেকে বইমেলার সবশেষ খবর। সাদিয়া। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ 21শে গ্রন্থমেলা থেকে জানাচ্ছিলেন মায়দুর রহমান রুবেল। মধ্যমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ভোলার তেঁতুলিয়া নদীতে একটি ফেরি থেকে 20 মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। সকালে নদীর ভেদুরিয়া লাহারহাট রুটে চলাচলকারী ফেরিতে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ জানান, ইলিশ জব্দ করা হলেও এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, আগামী 30 জুন পর্যন্ত জাটকা ইলিশ আহরণ, ক্রয়, বিক্রয় ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। একুশের চেতনায় দেশ গড়ায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, 21 গুণীজনক সম্মাননা। 71-এর ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত বলছে বিএনপিও, আন্তর্জাতিক চাপের মুখে নতুন কৌশল মন্তব্য আওয়ামী লীগের। রাজধানীর বছিলায় আমিন মমিন হাউজিং সহ 49টি স্থাপনা উচ্ছেদ, বুড়িগঙ্গা দখলকারীদের শাস্তির আওতায় আনার পরামর্শ। এবং আত্মসমর্পণ মাদক নির্মূলের সঠিক প্রক্রিয়া নয় বলছেন বিশিষ্টজনেরা, সীমান্ত সিল করে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রয়াসের উপর গুরুত্বারোপ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।